দরজা খুলে দিতেই আবির আর বিহানকে সম্মুখে দাঁড়ান দেখতে পেল জাকিয়া। তাদের এ মুহূর্তে এখানে দেখে অনেকটাই অবাক হলেন তিনি। তার মনে চিন্তার টান পড়ল, তার মেয়েটার কিছু হল না তো আবার? উদ্বেগ প্রকাশ করে জাকিয়া বলে উঠল, তোমরা এখানে? স্নেহার কিছু হয়নি তো আবার? আমার মেয়েটা ঠিক আছে? ওই পাগলটা কিছু করে বসেনি তো আবার? আবির তীক্ষ্ণ কণ্ঠে বলল, সে ঠিক আছে। আমরা আপনাদের সাথে কথা বলতে এসেছি অনেক ইম্পর্টেন্ট বিষয়ে। জাকিয়ার ভ্রু কুঁচকে এলো। কি কথা বলবে তার ভাবনা ঘুরতে লাগল। জাকিয়া ওদের ভেতরে আসার আমন্ত্রণ দিলে আবির আর বিহান ভেতরে সোফায় এসে বসল। ওরা স্নেহার বাবাকেও ডাকতে বলল। স্নেহার বাবা আসলে জাকিয়া আর স্নেহার বাবা দুজন ওদের মুখোমুখি হয়ে বসল। স্নেহার বাবা জিজ্ঞেস করল, বলো কি বলতে চাও তোমরা? আবির বলে উঠল, স্নেহাকে আপনারা কোথায় কিভাবে পেয়েছেন? আবিরের এমন প্রশ্নে যেন স্নেহার মা বাবার মাঝে বিস্ফোরণ ঘটাল। আতঙ্কিত হল যেন মুখব। স্নেহার বাবা বলল, এটা কি ধরনের কথা? আমার মেয়েকে আবার কোথায় পাব? দেখুন, এসব ড্রামা করে কোনো লাভ নেই। আমরা জেনে গেছি স্নেহা আপনাদের মেয়ে না, বরং সে আমাদের নূর ভাবি, আমাদের আদিত্যর বউ। 2 বছর পূর্বের অ্যাক্সিডেন্টে আমরা ভেবেছিলাম সে হয়তো মারা গেছে, তবে সে বেঁচে আছে এবং আপনাদের কাছেই ছিল। এখন আপনারা খুলে বলুন কিভাবে কি হয়েছে, আর স্নেহা কিভাবে হলো সে? টেল আসো এভরিথিং। স্নেহার মা বাবার চেহারার রং উড়ে গেল যেন। আতঙ্কিত মুখ আর ঘামে ভেজা কপালে একজন আরেকজনের মুখ চাওয়াচাওয়ি করতে লাগল। তবুও নিজেকে ঠিক দেখানোর প্রচেষ্টা চালিয়ে স্নেহার বাবা ভারী মেজাজি কণ্ঠে বলল, কি সব আবোলতাবোল বলছো তোমরা? মাথা খারাপ হয়ে গেছে তোমাদের? স্নেহা আমাদের মেয়ে, সে কেন নূর হতে যাবে? মেয়েটা ভালো মানুষই দেখিয়ে তোমাদের পাগল বন্ধুর সেবা করছো, আর তোমরা কিনা তার সুযোগ নিয়ে এসব উল্টো পাল্টা কথা বলছো। আর একটা বাজে কথা শুনতে চাই না আমি। তোমরা এখন আসতে পারো। বিহান এই পর্যায়ে এক হাত উঁচিয়ে থামানোর ইঙ্গিত দেখিয়ে দাপুটে ভঙ্গিতে বলল, থামেন চাচা, এত চিল্লাইয়েন না। বুড়াকালে এত চিল্লাইলে দম বাড়াইয়া যাইবগা। আমরা এইহানে আপনের বাড়ি দাওয়াত খাইবার আছি নাইকা। আমরা আইসি নিজের মর্জিতে, জামুও নিজের মর্জিতে। অহন প্যাচাল কম পাইরা আছল কথায় আছেন। ফতাফত ছত্তিটা ঝাইরা ফলান, নাইলে আমগো কাছে আরও অনেক উপায় আছে ছত্তি বাইর করার। কিসের সত্যি? স্নেহা আমাদের মেয়ে, এটাই সত্যি। আর কোনো সত্যি নেই। আবির এই পর্যায়ে হাতের ফাইলটা ঠাস করে সামনেরটি টেবিলের উপর এক প্রকার আছাড় দিয়ে রেখে বলল, তাহলে এটাই একটু চোখ বুলিয়ে নেন, আপনার হয়তো মনে পড়তে সাহায্য করবে। স্নেহার বাবা থতমত ভঙ্গিতে ফাইলটা উঠিয়ে দেখল। সেটা ডিএনএ টেস্টের রিপোর্ট। তা দেখে যেন ভয় আরও আটকে উঠল তারা। আবির বলল, দেখুন, ভদ্রতা বজায় রাখার চেষ্টা করছি, তাই আপনিও সেটাই রাখতে দিন আমাদের। যেহেতু নূর ভাবিকে আপনারাই এতদিন রেখেছেন, তাই রুড হতে চাই না। আমরা সত্যিটা জেনে গেছি। শুধু তাই না, নূর ভাবি মানে স্নেহার স্মৃতিও ফিরে এসেছে, এবং সেই আমাদের জানিয়েছ যে সে আমাদের নূর ভাবি।
কোনো তালবাহানা না করে ভালোই ভালোই সত্যিটা বলে দিন। আমাদের বাধ্য করবেন না অন্য পন্থা অবলম্বন করার জন্য। সেটা আপনাদের জন্য মঙ্গলময় হবে না। স্নেহার মা বাবা যেন এবার আর মিথ্যে রাগ বজায় রাখতে পারল না। বুঝতে পারল তারা হেরে গেছে। এখন আর কোনো কিছু লুকিয়ে লাভ নেই। জাকিয়া মুখে আঁচল চেপে গুমরে কেঁদে উঠল। হয়তো মেয়েকে হারিয়ে ফেলার ভয় তাড়া করল তাকে। স্নেহার বাবার মুখও মলিন হয়ে গেল। আবির তখন বলল, এবার শুরু থেকে বলুন কিভাবে কি হল। আমাদের নূর ভাবি স্নেহা কিভাবে হল? স্নেহার বাবা দীর্ঘশ্বাস ছেড়ে বলা শুরু করল, স্নেহা আমাদেরই মেয়ে। তবে সে তোমাদের নূর ভাবি না, আমাদের আপন মেয়ে ছিল স্নেহা। নূরের বয়সেরই ছিল সে। আমাদের অতি আদরের মেয়ে ছিল। নার্স হওয়ার স্বপ্ন ছিল তার। রোগীর সেবা করার তার ইচ্ছে ছিল। নার্সিংয়ে ডিপ্লোমা কমপ্লিট করেছিল মাত্র। তখনই এক তুফানে সব কেড়ে নিয়ে যায় আমাদের। হসপিটালে নার্সের চাকুরির জন্য ইন্টারভিউ দিতে যাওয়ার পথে একটা রোড অ্যাক্সিডেন্টে সে আমাদের ছেড়ে চলে যায়। তার এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু মেনে নিতে পারছিলাম না আমরা। বিশেষ করে ওর মা জাকিয়া একেবারে শয্যাশায়ী হয়ে গিয়েছিল মেয়েকে হারিয়ে। সে কোনোমতেই মেয়ে হারানোর শোক সইতে পারছিল না। এতটাই অসুস্থ হয়ে যায় যে তাকে বাঁচানো তখন মুশকিল ব্যাপার হয়ে যাচ্ছিল। এরই মাঝে একদিন আমি একটা কাজে নদীর কাছাকাছি যাই। তখন দূর থেকে কিছু ভাসতে দেখি। মানুষের মতো মনে হচ্ছিল। ভালো করে খেয়াল করতেই বুঝতে পারি কোনো কাঠের বড় টুকরোর উপর একটি মেয়ের দেহ ভাসছে। তখন আমি আশেপাশের মানুষের সাহায্যে পানি থেকে তাকে উপরে তুলে আনি। দেখতে পাই একটি মেয়ের বিধ্বস্ত দেহ। শরীরের অধিকাংশ অংশই পুড়ে গিয়েছিল। মুখের কোনো আকৃতি বোঝা যাচ্ছিল না। পালস চেক করে দেখলাম মেয়েটি তখনও বেঁচে আছে। দ্রুত তাকে হসপিটালে নিয়ে যাই। ডাক্তার দেখে বলে অপারেশন করতে হবে আর মেয়েটার চেহারার প্লাস্টিক সার্জারিও করতে হবে। আমি তখন বলি আমার মৃত মেয়ের চেহারাটা দিতে। সেই অনুযায়ী নূরের সার্জারি করা হয় এবং নূর তখন স্নেহার রূপ নেয়। ডক্টর জানায় মেয়েটার বাকযন্ত্রেও নাকি একটু পরিবর্তন হবে, তাই কণ্ঠও পাল্টে যাবে তার। মেয়েটার জ্ঞান ফিরলে সে কাউকে চিনতে পারে না। ডক্টর জানায় মেয়েটা তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। আমার মনে তখন স্বার্থপর লোভ জাগে। মনে নতুন আশা জাগে। ভাবি উপরওয়ালা বুঝি এক মেয়ে নিয়ে আমাকে আরেক মেয়ে দান করেছে। আমিও খুশি মনে তা আপন করে নেই। এরপর মেয়েটাকে আমি পুরোপুরি স্নেহা বানানোর কাজে লেগে পড়ি, যাতে মেয়েটা নিজেই নিজেকে স্নেহা ভাবা শুরু করে দেয়। তখন পাভেলের সাথে কথা বলি আমি। পাভেল আর স্নেহা ছোটকালের বন্ধু ছিল। দুজন দুজনকে ভালোবাসত। দুই পরিবারে বিয়ের কথাও পাকা ছিল। পাভেলও স্নেহার ওভাবে চলে যাওয়ায় কেমন পাগলের মতো হয়ে গিয়েছিল। কিন্তু নূরকে স্নেহার রূপে দেখে তার মাঝেও কেমন শান্ত ভাব দেখা যায়, যেন সেও নতুন আশা খুঁজে পায়। তারপর পাভেল মেয়েটাকে ওর পরিচিত এক সাইকোলজিস্ট বন্ধুর কাছে নিয়ে যায়, যে হিপনোটিজম থেরাপি জানে। সে হিপনোটাইজ করে শুধু মানুষের অতীতের কথাই জানে না, বরং হিপনোটিজমের মাধ্যমে মানুষের মাঝে নতুন স্মৃতিও যোগ করতে পারে। মেয়েটার সাথেও তাই করে। তাকে হিপনোটাইজ করে তার মস্তিষ্কে এটা বসিয়ে দেয় যে সে স্নেহা, আমরা তার মা বাবা। স্নেহার সাথে হওয়া স্মৃতিগুলোর কিছু কিছু অংশ মেয়েটার মস্তিষ্কে গেঁথে দেওয়া হয়, যাতে সে মনে করে এসব তারই স্মৃতি, তারই।
এবং তাই হয়। এরপর থেকে মেয়েটা নিজেকে স্নেহাই মনে করতে থাকে। জাকিয়া তাকে দেখে নতুন জীবন ফিরে পায় যেন। মেয়েটার মাঝে স্নেহাকে পায় যেন সে। এবং ধীরে ধীরে জাকিয়া আবার স্বাভাবিক হতে থাকে। স্নেহাও ততদিনে পুরোপুরি সুস্থ হয়ে স্নেহার জীবনযাপন শুরু করেছে। ধীরে ধীরে ওকে বাসায় পড়াশোনা শেখাতে থাকি আমরা। 2 বছরে ওকে অনেকটাই শিক্ষিত করে ফেলি। স্নেহার স্বপ্নটাকে ততদিনে নতুন স্নেহা নিজের স্বপ্ন বানিয়ে নিয়েছিল। আমাদের মেয়ের স্বপ্নটাকে পূরণ করতে চেয়েছিলাম আমরা। তাই অনেক কৌশলে স্নেহাকে প্রথমে 6 মাসের একটা বেসরকারি নার্সিংয়ের কোর্স করাই। তারপর আমাদের আসল স্নেহার সার্টিফিকেট দিয়ে হসপিটালে নার্সের চাকুরির ব্যবস্থা করি। পরিচিত লোক থাকায় আর তেমন সমস্যা হয়নি। তো এটাই হলো স্নেহার পুরো সত্য। সব শুনে আবির আর বিহান স্তব্ধ হয়ে যায়। যার শোকে আদিত্য উন্মাদ হয়ে মরতে বসেছিল সে কিনা এখানে অন্য কারোর জীবনযাপন করছিল। আসলে নিয়তি কি একটা খেলাই না দেখালো তাদের। কিছু বলার যেন ভাষায় খুঁজে পেল না তারা। তখনই হঠাৎ সেখানে নূর এসে উপস্থিত হল। অশ্রুসজল চোখে সে এগিয়ে এলো সবার সামনে। তাকে দেখে স্নেহার মা বাবা চমকে গেল। ভয়ার্ত নজরে তাকিয়ে উঠে দাঁড়ালো তারা ধীরে ধীরে। নূর স্নেহার মা বাবার সামনে দাঁড়িয়ে কান্না জড়িত কণ্ঠে বলল, আমাকে একবার সত্যিটা তো বলতে পারতে তোমরা। এভাবে অন্ধকারে কেন রেখেছিলে আমাকে? জাকিয়া শব্দ করে কেঁদে উঠে করুণ সুরে বলল, আমাদের মাফ করে দিস মা। আমরা লোভী হয়ে গিয়েছিলাম। তোকে শুধু আমাদের মেয়ের মতো রাখতে চেয়েছিলাম আর কিছু না। বিশ্বাস কর আমাদের মনে অন্য কোনো খারাপ মতলব ছিল না। আমরা শুধু তোকে হারাতে চাইনি। আমাদের করে রাখতে চেয়েছিলাম সারা জীবন। তাই তোকে বলিনি। নূর জাকিয়ার হাত ধরে বলল, আমি তো তোমাদের মেয়েই। সবসময়ই থাকব। তোমরা আমাকে নতুন জীবন দিয়েছ। এই জীবিত দাঁড়িয়ে আছি এটা তো তোমাদের বদৌলতেই। তাহলে তোমাদের কিভাবে ভুলতে পারি আমি? আমার জন্মদাতা মাতাপিতা অন্য কেউ হলেও তোমরাও সবসময় আমার মা বাবাই থাকবে। আর তোমাদের স্নেহা। জাকিয়া কান্না জড়িত মুখে হেসে বলল, সত্যি বলছিস? নূর জাকিয়াকে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ মা, আমি তোমাদের জন্য তোমাদের স্নেহাই থাকব সর্বদা। তারপর মাথা তুলে বলল, তবে আমি এখন থেকে তোমাদের সাথে আর থাকতে পারব না মা। আমার যে সংসার আছে। আদিত্য আমার স্বামী, আমার জীবন, আমার সব। ওকে ছেড়ে আমি থাকতে পারব না। আমি এখন থেকে আমার আদিত্যর কাছেই থাকব। তবে চিন্তা করো না। তোমরা যখন খুশি আমার সাথে ফোনে কথা বলো, মন চাইলে এসে দেখাও করতে পারবে। জাকিয়া বলল, ঠিক আছে মা। তুই আমাদের মেয়ে হয়ে থাকবি এটাই আমাদের জন্য অনেক। তুই যেখানেই থাক ভালো থাক। আর এই মা বাবাকে একটু মনে রাখিস তাহলেই হবে। আচ্ছা মা, আসি আজ। আদিত্য ঘুম থেকে ওঠার আগে বাসায় ফিরতে হবে আমাকে। আচ্ছা যা। ভালো থাকিস। নূর বিদায় নিয়ে আবির আর বিহানদের সাথে ফিরতে নিলেই হঠাৎ দরজার সামনে পাভেলকে দাঁড়ান দেখতে পেল সে। শরীরের জায়গায় জায়গায় এখনো ব্যান্ডেজ আর ক্ষতের চিহ্ন। তাকে হঠাৎ দেখে একটু বিভ্রান্তিতে পড়ল নূর। কি বলবে বুঝতে পারছে না সে। পাভেল এগিয়ে এলো নূরের সামনে, চোখে তার কেমন আহত চাহনি। নূরের দিকে পূর্ণ দৃষ্টি রেখে বলল, আর আমি? আমার কি হবে স্নেহা?
আমার কথা তুমি একবারও ভাবলে না। আমার ভালোবাসায় কোথায় কমতি আছে বলো? আমি তোমাকে কোথাও যেতে দেব না স্নেহা। তুমি শুধু আমার। নূর শান্ত সুরে বলল, দেখো পাভেল, আই অ্যাম সরি। আমার জন্য তোমাকে এভাবে আঘাত পেতে হয়েছে। তবে শুধু এই কারণটার জন্যই সরি, আর কোনো কারণে না। তুমি সবকিছু জেনেও মিথ্যে মোহে নিজেকে ভুলিয়ে রেখেছ। শুধুমাত্র আমার চেহারা স্নেহার মতো দেখে আমাকে তুমি নিজের স্নেহা মনে করে নিয়েছ। কিন্তু আমি তো স্নেহা না, আমি নূর, আদিত্যর নূর। আমি আদিত্যর বিবাহিত স্ত্রী। আমার মনে শুধু আদিত্য ছাড়া কেউ কখনো আসতে পারবে না। এই নূরের উপর কেবল আদিত্যর অধিকার আছে, আর কারোর না। তাই তুমিও এই মোহ ভুলে নিজেকে সামলে নাও। স্নেহাকে মৃত মেনে নিয়ে নিজের জীবনে অগ্রসর হও। এতেই তোমার জন্য ভালো। হাসি। বলেই নূর বেরিয়ে গেল, সাথে আবির আর বিহানও। পাভেল পেছনে থেকে লালিমা ভরা চোখে তাকিয়ে রইল তাদের দিকে। মনে মনে বলল, এত সহজে না স্নেহা। তুমি শুধু আমার, আর আমারই হবে। ডক্টরের কেবিনে বসে আছে নূর আর আবির। আদিত্যর নতুন রিপোর্ট চেক করছে ডক্টর। নূরের চেহারায় চিন্তার ভাঁজ। আদিত্যর রিপোর্ট যেন এবার ভালো আসে এমনটাই মনে প্রাণে দোয়া তার। রিপোর্ট দেখার পরে ডক্টর বলল, মিসেস শাহরিয়ার, মি আদিত্যর রিপোর্টে এবার অনেকটা ইমপ্রুভমেন্ট দেখা যাচ্ছে। এটা অনেক ভালো সাইন। তার শারীরিক অবস্থারও অনেক উন্নতি হয়েছে। নূরের মুখে স্বস্তিকর আনন্দের হাসি ফুটল। আবিরও ডক্টরের কথায় খুশি হয়ে গেল। জিজ্ঞেস করল, তাহলে কি আদিত্য একেবারে সুস্থ স্বাভাবিক হয়ে যাবে ডক্টর? যাবে, তবে তার জন্য আমাদের এবার ট্রিটমেন্টের ডোজ বাড়াতে হবে। মি আদিত্য যেহেতু এখন সব মেডিসিন নিতে আর সমস্যা করে না, তাই এবার আমাদের তাকে কিছু পাওয়ারফুল ডোজ দিতে হবে। এর সাথে নিয়মিত থেরাপি দিতে হবে। এই কোর্স শেষ করলে আশা করি মি আদিত্য পুরোপুরি আবার আগের মতো একেবারে স্বাভাবিক হয়ে যাবে। তবে হ্যাঁ, এই কোর্সের কিছু সাইড ইফেক্টও আছে। নূর চিন্তিত সুরে বলল, কেমন সাইড ইফেক্ট ডক্টর? এই মেডিসিনের অনেক পাওয়ারফুল, এবং শরীরে যাওয়ার পর অনেক যন্ত্রণাদায়কও হয় এটা। তাই এটা নেওয়ার পর রোগী নিজের মাঝে থাকে না, যন্ত্রণায় নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আশেপাশে যে কোনো ব্যক্তি বা বস্তু যাই হাতের কাছে পায় তার উপরই এর বহিঃপ্রকাশ করে। আমরা বেশিরভাগ সময় এই মেডিসিন দেওয়ার পর রোগীকে চেয়ার বা বেডের সাথে হাত পা লক করে রাখি, যাতে কোনো কিছু করতে না পারে। আর হ্যাঁ, আরও একটা কথা আছে এখানে। মেডিসিনের প্রভাব যখন কমে আসবে তখন রোগীর মাঝে অনেক রকম পরিবর্তন দেখা যায়। সেটা যে কোনো রকম হতে পারে। তাই সবাই মানসিকভাবে প্রস্তুত থাকবেন। যদিও প্রথম প্রথম এই পরিবর্তন শুধুই ক্ষণিকের জন্য অস্থায়ীভাবে হয়, তবে কোর্স শেষ হতে হতে সব পুরোপুরি ঠিক হয়ে যাবে। ডক্টরের কথায় নূরের মনে আতঙ্কের বৃহৎ পাহাড় জমল। কেমন পরিবর্তন আসবে? আদিত্য কি ওকে ভুলে যাবে তখন? স্নেহার চেহারার এই নূরকে কি আর সে মেনে নিবে না? না, এসব এখন ভাবব না আমি। আমি এতটা স্বার্থপর হতে পারি না। শুধু নিজের কথা ভাবতে পারি না। এখন সবচেয়ে বেশি জরুরি আদিত্যর সুস্থ হয়ে ওঠা। এরও বেশি আর কিছু জরুরি না। নূর ডক্টরের উদ্দেশ্যে বলল, যেটা করলে আদিত্য ভালো হবে আপনি সেটাই করুন।
ওর সুস্থতার পরিবর্তে সব মঞ্জুর। ঠিক আছে, তাহলে আজ থেকেই শুরু করা যাক। আমি মেডিসিন লিখে দিচ্ছি, ওটা ফার্মেসি থেকে আনান। তারপর নার্স কেবিনে এসে ইনজেকশন পুশ করে দিবে। নূর বলে উঠল, ডক্টর, আমি নিজেই ইনজেকশন পুশ করতে পারি, তাই অন্য নার্স লাগবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে সেটাই করুন। নূর আর আবির মাথা নেড়ে ডক্টরের কেবিন থেকে বেরিয়ে এলো। আবির গেল ডক্টরের দেওয়া মেডিসিনগুলো আনতে, আর নূর আদিত্যর কাছে গেল। বিহান আদিত্যকে নিয়ে ওর সেই ভিআইপি কেবিনে বসেছিল। নূর আসতেই আদিত্য দ্রুত নূরকে ধরে অস্থির কণ্ঠে বলল, কোথায় গিয়েছিলে অ্যাঞ্জেল? একা একা কোথাও যেতে নেই, হারিয়ে যাবে তো। আর আমরা এখানে কেন এসেছি? চলো বাসায় যাই, ভালো লাগছে না আমার এখানে। যাব তো হিরো, এই তো আর কিছুক্ষণ, তারপরই চলে যাব। আমি তো তোমার সাথেই আছি, এই দেখো। নূর আদিত্যর হাত ধরে বেডে বসাল। কিছুক্ষণ পর আবির মেডিসিন নিয়ে ঢুকল কেবিনে। তার হাতে মেডিসিন দেখে আদিত্য ভ্রু কুঁচকে বলল, এত মেডিসিন কেন এনেছিস? কি হবে এগুলো দিয়ে? আবির একবার নিজের হাতে থাকা মেডিসিনের দিকে তো আরেকবার আদিত্যর দিকে তাকাল। আদিত্যর প্রশ্নের জবাব প্রস্তুত করতে সময় নিচ্ছে সে। সরাসরি ওর কথা বললে ঝামেলা করতে পারে, তাই কিছু একটা ভেবে হুট করে ফিচেল হেসে বলে উঠল, আরে এগুলো তো বিহানের জন্য। হঠাৎ আবিরের এমন কথায় বিহান বেচারা যেন টুস করে আকাশ থেকে এইমাত্র ধরণীতে প্রকট হল। আদিত্য জিজ্ঞেস করল, কেন? বিহানের কি হয়েছে? আরে কি হয়েছে বল, কি হয়নি? বিহাইন্না তো পুরাই গেছে গা। ওর শরীর এখন অসুখের গোডাউন। এত অসুখ যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ লিক হয়ে অসুখ চুইয়ে চুইয়ে পড়ছে। গবেষকগণ এখন ওর কাছ থেকে অসুখ ধার নিতে আসে। কি বলিস? কিভাবে এত অসুস্থ হলো ও? আসলে কি কি অসুখ হয়েছে ওর? অনেক ভয়ানক অসুখ হয়েছে ওর। পুরো অঙ্গে অঙ্গে অসুখ ঝুলে ঝুলে আছে। ওর মাথায় এপেন্ডিসাইট হয়েছে, চোখে কোলেস্টেরল হয়েছে, নাকে ডায়রিয়া, দাঁতে ছানি পড়েছে, ফুসফুসে রাতকানা হয়েছে, পায়ে গ্যাস্ট্রিক হয়েছে। আরও অনেক অসুখ হয়েছে ওর। ওর অসুখের বর্ণনা দিতে গেলে আমার চুল পেকে যাবে, তাও শেষ হবে না। কিন্তু ওকে তো দেখে তো মনে হচ্ছে না ও এত অসুস্থ। আরে তুই তো জানিসই বিহান কত মহৎ ব্যক্তি। ভেতরে ভেতরে অসুখের বুড়িগঙ্গায় ডুবে যাচ্ছে, তবুও আমাদের সামনে একটুও দেখাবে না। কিন্তু আমি তো জানি ও কত অসুস্থ। ওই দেখ, তাকা একবার ওর দিকে। আবিরের কথায় আদিত্য তাকালো বিহানের পানে। পর্যবেক্ষণ স্বরূপ চাহনি তার। বেচারা বিহান হ্যাবলা বনে গেল। সে কেমন প্রতিক্রিয়া দিবে বুঝতে পারছে না। বোকার মতো চাহনি দিয়ে দাঁড়িয়ে রইল শুধু। আবির সহমর্মিতার ভঙ্গিতে নেকা সুরে বলল, ওই দেখ দেখ বেচারার কি অবস্থা। এই তাকিয়ে আছে, কখন না জানি চোখের মণি খুলে হাতে চলে আসে বেচারার। তবুও কেমন নিজেকে ঠিক দেখানোর কঠিন পরিশ্রম করে যাচ্ছে। আবির বিহানের দিকে এগিয়ে যেতে যেতে নেকার দোজ বাড়িয়ে দিয়ে বলল, আয় ভাই আয়, আমার বুকে আয়। তুই সত্যিই মহান ভাই। কেমনে পারিস এত মহান হতে? আই সেলুট ইউ ভাই।
বলতে বলতে বিহানকে জড়িয়ে ধরল আবির। বিহান তখন আবিরের কানের কাছে দাঁতে দাঁত পিষে বলল, ওই হারামির বাচ্চা, কি বক্তাছ চেইছ? মাথায় কি গ্যাস্ট্রিক হইছে তোর? আবিরও কানের কাছে ফিসফিস করে বলল, দেখ যা কবি আমারে ক। আমার না হওয়া স্পার্মটারে টানতাছস কেন? আরে আদিরে বুঝানোর জন্য মিথ্যে বলতে হয়েছে। বোঝ ভাই। আবিরের পর আদিত্য এগিয়ে গিয়ে বিহানকে জড়িয়ে ধরে সহমর্মিতা প্রকাশ করে বলল, চিন্তা করিস না বিহান, আমি কিছু হতে দিব না তোকে। ভালো ডাক্তার দেখিয়ে সারিয়ে তুলব তোকে। আমি আছি না তোর ভাই। বেচারা বিহানের এ মুহূর্তে যেন কুরবানির বকরি টাইপ ফিলিং হচ্ছে। নূর ইঞ্জেকশনে মেডিসিন ভরে আদিত্যর কাছে গেলে আদিত্য বলল, আমাকে কেন দিচ্ছ? অশক্ত বিহানের ওকে দাও। নূর বিপাকে পড়ে গেল। সাহায্যের জন্য আবিরের দিকে তাকালে আবির বলে উঠল, আরে আদি, বিহান না অনেক ভীতু। ইঞ্জেকশন নিতে বাচ্চাদের মতো গড়াগড়ি কান্না করে। তাই তুই ওকে সাহস দিতে আগে নিজে নে, তাহলে ও ভয় পাবে না। কি যা তা বলছিস? ও কি বাচ্চা নাকি? ভয় পাওয়ার কি আছো? তোর বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, এখনই দেখতে পাবি তুই। ভাবি বিহানকে ইঞ্জেকশন লাগান। আবির বিহানের উদ্দেশ্যে ফিসফিস করে বলল, তুই কান্না শুরু করে দে। বিহান প্রথমে বুঝতে পারল না। আবিরের চোখ রাঙানিতে একটু বুঝতে পারল সে। কিন্তু আনারি বিহান মিছে কান্না করতে গিয়ে শুধু আহ আহ শব্দ করে উঠল। আবির দাঁত কিরমির করে বলল, শালা তুই কি এখানে পর্ন ভিডিও বানাচ্ছিস? ঠিক করে কাঁদতেও জানিস না। আবির বুঝতে পারল এই গাধাকে দিয়ে কাজ হবে না। তাই সে সবার অগোচরে বিহানের পিঠে শক্তি প্রয়োগ করে দুম করে একটা কিল বসিয়ে দিল। সাথে সাথে বিহান আ করে আর্তনাদ করে উঠল। তা দেখিয়ে আবির বলল, দেখলি তো আদি, কেমন বাচ্চাদের মতো কাঁদছে। তুই একটু নেনা আগে, তাহলে ওর ভয় কমে যাবে। বন্ধুর জন্য তুই এইটুকু করতে পারবি না? আদিত্য তখন বন্ধুর ভয় দূর করার দায়িত্ব নিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, দাও আমাকে আগে দাও। নূর এবার আদিত্যর দিকে যেতে নিলে আবির ধীর কণ্ঠে বলল, ভাবি ডক্টর তো বলল রোগীকে আগে বেঁধে নিতে হয়, না হলে আউট অফ কন্ট্রোল হয়ে যায়। নূর বলল, দরকার নেই, হিরোকে আমি সামলে নিব। তাকে কোনো শেকলে বেঁধে থাকার কষ্ট ভুগতে দেব না আমি। যা হয় আমি তার জন্য প্রস্তুত। অতঃপর নূর আদিত্যকে বেডে শুইয়ে দিয়ে হাতে ইঞ্জেকশন পুশ করল এবং আদিত্যকে দেখানোর জন্য মিছেমিছি বিহানকেও সুই ঢুকাল। বেচারা বিহানের বিনা দোষে সুইয়ের চুবুনি খেতে হল। ইঞ্জেকশন দেওয়ার পর নূর আবির আর বিহানকে বলল, আপনারা বাইরে যান, না হলে ও আপনাদের হার্ম করতে পারে। আবির বলল, পাগল হয়ে গেছেন ভাবি, আপনাকে আর আদিকে এমন সিচুয়েশনে ফেলে কিভাবে যেতে পারি আমরা? আপনি একা ওকে কিভাবে সামলাবেন? বিহানও সহমত পোষণ করে বলল, হ ভাবি, আমরা কুনু হানে যামু না, এইহানেই থাকুম আদির লগে। নূর অগত্যা আর কিছু বলতে পারল না। এখন শুধু আদিত্যর উপর সে পুরো মনোযোগ দিল। আদিত্যর হাত মুঠোয় ধরে তার পাশে পা ঝুলিয়ে বেডের উপর বসে রইল।
মিনিট খানেক অতিক্রম করার পর ধীরে ধীরে আদিত্যর প্রতিক্রিয়া শুরু হতে লাগল। প্রথম প্রথম আদিত্য কেমন মাথা ডানে বামে নাড়াতে লাগল। হাত পা কেমন টেনে টেনে আসছে। নূরের চেহারায় চিন্তার রেখা এবার বৃহৎ হতে লাগল তার। ভীতিগ্রস্ত হল চোখ মুখ। সময়ের সাথে আদিত্যর শারীরিক প্রতিক্রিয়া বাড়ছে। হাত পায়ের অস্থিরতা বাড়তে লাগল। মুখ দিয়েও ব্যথাময় গেঙানির আওয়াজ বের হচ্ছে। নূরের চোখে প্রিয়তমের কষ্ট সইতে না পারার অশ্রু গড়িয়ে পড়ছে আপন বেগে। সে কি করবে? কি করলে তার স্বামীর কষ্ট দূর করতে পারবে সে? নিজেকে এ মুহূর্তে বড্ড অপারগ, অসহায় মনে হচ্ছে নূরের। আদিত্য হলে কখনো তার অ্যাঞ্জেলকে এভাবে কষ্ট পেতে দিত না। ঠিকই কোনো না উপায় করে সব পীড়া দূর করে দিত। কিন্তু নূর কেন পারে না তার হিরোর কষ্ট দূর করতে? এসব ভাবতে ভাবতে কান্না জড়িত চোখে নূর একবার মাথা মুখে হাত বোলাচ্ছে তো একবার আদিত্যর হাত ধরে তাকে শান্ত করার চেষ্টা করছে। কিন্তু তার প্রয়াস যেন কোনো ফলাফলই আনছে না। আদিত্যর অবস্থা ক্রমে আরও বেগতিক, ভয়াবহ হচ্ছে। সে এবার উচ্চস্বরে আর্তনাদ করছে আর গলাটা মুরগির মতো দাপাচ্ছে। বিহান আর আবির দুজন মিলে তার হাত পা চেপে ধরে রেখেও তাকে শান্ত করতে পারছে না। যন্ত্রণায় আদিত্যর সারা মুখ লাল বর্ণ ধারণ করেছে। কপালের নীল রগ ফুটে উঠেছে। চোখ ফেটে যেন রক্ত বের হবে এখনই। আদিত্যর এই করুণ দশা নূর কিভাবে সইবে? বুকটা যেন ঝাঁঝরা হয়ে যাচ্ছে তার। প্রাণের চেয়েও প্রিয় মানুষটাকে এমন কষ্ট পেতে দেখা মৃত্যু যন্ত্রণার সমান। চোখের নোনা জল বাঁধ ভেঙে গড়াচ্ছে। এক পর্যায়ে আদিত্য অনিয়ন্ত্রিত হয়ে সর্বশক্তি প্রয়োগ করে আবির আর বিহানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বিছানা থেকে উঠে গেল। কোমল নূর তার শক্তির সাথে পেরে উঠল না। আদিত্য উঠে দাঁড়িয়ে বদ্ধ উন্মাদের মতো আচরণ করতে লাগল। দুই হাতে মাথা চেপে ধরে যন্ত্রণায় চিল্লাতে লাগল। যার দরুন কেবিনের সব ভাঙচুর করে ফেলল। আবির বিহান ঠেকাতে এলে তাদের উপরও আক্রমণাত্মক হল। তাদের মেরে সরিয়ে দিয়ে সে গিয়ে দেয়ালে নিজের মাথা ঠুকতে লাগল। যেন ভেঙে ফেলবে নিজের মাথা। নূর দৌড়ে গিয়ে তাকে ঠেকানোর চেষ্টা করল কিন্তু পারল না। আবির আর বিহান আবারও উঠে এসে আদিত্যকে টেনে সরিয়ে আনতে চাইল। কিন্তু আদিত্যর জোরের সাথে কোনোমতে পেরে উঠছে না। তখন নূর আর কোনো উপায় না দেখে শেষমেশ সে দ্রুত আদিত্যর বুকে ঝেঁপে পড়ল। দুই হাতে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল আদিত্যকে। জাপটে ধরে কান্না জড়ানো গলায় অনুনয়ের সুরে বলল, শান্ত হও হিরো, প্লিজ শান্ত হও। আর একটুখানি সময় মাত্র। তারপর সব ঠিক হয়ে যাবে আবার। একটু শান্ত হও প্লিজ। তবুও যেন আদিত্যর মাঝে শান্ত ভাব আসছে না। সে হুঙ্কার করেই যাচ্ছে। তবে নূরও ছাড়ছে না আদিত্যকে। আষ্টেপৃষ্ঠে সর্বশক্তি দিয়ে জাপটে ধরে রেখেছে সে। আর বারবার আদিত্যকে শান্ত হতে বলছে। এভাবে কিছু সময় যাওয়ার পর আদিত্যর ছটফটানি যেন কমে এলো ধীরে ধীরে। একসময় শান্ত হয়ে এলো সে এবং শরীরের ভর ছেড়ে দিয়ে পড়ে যেতে নিল। তখন আবির আর বিহান মিলে ওকে ধরে আবার বেডে এনে শুইয়ে দিল। বুঝতে পারল ওর মেডিসিনের প্রভাব কমে এসেছে, যার কারণে এখন জ্ঞান হারিয়ে ফেলেছে সে। ডক্টর বলেছে প্রভাব কমে এলে প্রায় আধা ঘন্টার মতো এভাবেই অচেতনের মতো ঘুমিয়ে থাকবে আদিত্য। তাই ওকে বেডে শুয়ে দিয়ে আবির আর বিহান আপাতত ওদের একা রেখে বাইরে চলে গেল। নূর বসল আদিত্যর শিয়রের কাছে।
আদিত্যর অচেতন মুখখানায় পূর্ণ মনোযোগে চেয়ে রইল সে। মাথা ঝুঁকিয়ে আদিত্যর মুখোমুখি আনল। চোখের নোনা জল 2 ফোঁটা টুপটাপ করে আদিত্যর মুখের উপর পড়তেই দ্রুত নিজের চোখের জল মুছে নিল নূর। মাথা নুইয়ে অধর জমালো আদিত্যর কপালে। তার মাথায় মুখে পরম আদরে হাত বুলিয়ে মায়াময় চাহনি টিকিয়ে করুণ সুরে বলল, জলদি ঠিক হয়ে যাও হিরো। তোমাকে যে এভাবে দেখতে পারছি না আমি আর। এভাবে মানায় না তোমাকে। তুমি তো আমার হিরো। সেই হিরোর মতোই আবার হয়ে যাও না প্লিজ। বলতে বলতে আদিত্যর কপালের সাথেই কপাল ঠেকিয়ে বসে রইল নূর। থাকতে থাকতে একসময় ওভাবেই চোখ লেগে গেল তার। ঘুমের মাঝে মাথা গড়িয়ে আদিত্যর কাঁধে চলে এলো। ঘুম ভাঙল আদিত্যর বিড়বিড় করার আওয়াজে। নূর ঝট করে নিজেকে ঘুমের ঘোর থেকে টেনে তুলে মাথা তুলে আদিত্যর মুখের দিকে তাকাল। দেখতে পেল আদিত্য ঘুমের মাঝেই বিড়বিড় করে তার অ্যাঞ্জেলকে ডাকছে। নূর আদিত্যর মুখে হাত বুলিয়ে বলল, হিরো, চোখ খোলো। দেখো আমি তোমার কাছেই আছি, তোমার অ্যাঞ্জেল তোমার পাশেই আছে। তাকাও হিরো। ধীরে ধীরে চোখ খুলে তাকালো আদিত্য। স্বস্তিময় হাসির রেখা ফুটল নূরের ঠোঁটে। সে হাসিমুখ করে বলল, এই দেখো হিরো, তোমার অ্যাঞ্জেল তোমার পাশেই আছে। কোথাও যাইনি আমি। নূরের মায়াময় কথার পরিপ্রেক্ষিতে এমন কিছু ঘটল যার জন্য নূর এ মুহূর্তে মোটেও প্রস্তুত ছিল না। হঠাৎ আদিত্য নূরকে 2 হাতে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে সরিয়ে দিল। এত জোরে ধাক্কা দিল যে নূর ব্যালেন্স রাখতে না পেরে নিচে পড়ে গেল। নিচে তখন আদিত্যর ভাঙচুর করে ফেলে রাখা বস্তুর কিছু ভাঙা টুকরো নূরের হাতে বিঁধল। তবে এ মুহূর্তে সেই ক্ষতের চেয়ে বেশি আহত নূরের নজরে। যে আহত, বিস্মিত নজরে সে তাকালো আদিত্যর পানে। তার আহত আর বিস্ময়ের মাত্রা 1000 গুণ বাড়িয়ে দিয়ে আদিত্য উঠে দাঁড়িয়ে রাগান্বিত কণ্ঠে বলল, এই মেয়েকে তুই? তোর সাহস কি করে হলো আমার কাছে আসার? আমার কাছে শুধু আমার অ্যাঞ্জেলের আসার অধিকার আছে। অ্যাঞ্জেল? আমার অ্যাঞ্জেল কোথায়? আদিত্য পাগলের মতো এদিক ওদিক তাকিয়ে তার অ্যাঞ্জেল ডাকতে লাগল। আর নূর যেন পাথরের জমে রইল সেভাবেই। কেমন অনুভূতি শূন্য হয়ে পড়ল সে। আদিত্য তাকে চিনছে না। এটাই তাকে বিমূর্ত বানানোর জন্য যথেষ্ট। আদিত্য যখন এদিক ওদিক তাকিয়ে তার অ্যাঞ্জেলকে পেল না তখন যেন আবারও হিংস্র রূপ ধারণ করল। সেই নূরকে টেনে তুলে ক্রুদ্ধ চোখে তাকিয়ে বলল, আমার অ্যাঞ্জেল কই? কি করেছিস তুই আমার অ্যাঞ্জেলকে? বল কোথায় রেখেছিস? নূর যেন কোনো প্রতিক্রিয়াই দিতে পারছে না। কেমন বোবার মতো তাকিয়ে আছে শুধু। তা দেখে আদিত্যর পাগলামো আরও বাড়ল। সে ক্ষেপে গিয়ে নূরের গলা চেপে ধরল এক হাতে। গলা চেপে ধরে পেছনের দেয়ালে নিয়ে আটকে ফেলল তাকে। ক্ষিপ্ত সুরে বলল, বল অ্যাঞ্জেল কোথায়? কি করেছিস আমার অ্যাঞ্জেলের সাথে? আদিত্যর চিল্লানোর শব্দ শুনে আবির আর বিহান দৌড়ে এলো ভেতরে। আদিত্যকে ওভাবে দেখে তারাও ভীষণ চমকে গেল। দ্রুত গিয়ে ছাড়াতে চাইল তাকে। কিন্তু পাগল আদিত্যর জোরের সাথে বরাবরের মতোই পেরে উঠছে না তারা। এদিকে নূরের চোখ মুখ নীল হয়ে উঠেছে। দম নিতে পারছে না সে। অবস্থা বেগতিক দেখে বিহান দ্রুত গিয়ে ডক্টর নিয়ে এলো। ডক্টর সবার প্রথম আদিত্যকে একটা ইঞ্জেকশন পুশ করে দিল। তৎক্ষণাৎই আদিত্য আবারও অচেতন হয়ে ঢলে পড়ল। আদিত্যর হাত থেকে ছাড়া পেতেই কাশতে লাগল নূর আর বড় বড় শ্বাস টানতে লাগল।
আর একটু হলেই বুঝি তার নিঃশ্বাস একেবারেই বন্ধ হয়ে যেত। আবির ডক্টরের কাছে জানতে চাইল আদিত্যর এমন আচরণের কারণ। ডক্টর তখন বুঝাল এমনটা হতে পারে সে আগেই বলেছিল। এটা মেডিসিনের প্রভাবে হয়েছে। এটা খারাপ না, ভালো সাইন। তবে এরপর জ্ঞান ফিরলে আর এমন করবে না। আবারও যেমন ছিল তেমনই হয়ে যাবে। এই প্রক্রিয়া এভাবেই চলতে থাকবে। কোর্স শেষ হলে তখন আদিত্য পুরোপুরি ঠিক হয়ে যাবে। ডক্টর বলল, আদিত্যকে এখন বাসায় নিয়ে যেতে পারে তারা। বলা শেষ করে চলে গেলেন ডক্টর। তবে নূর আতঙ্কে গুটিয়ে গেল যেন। আদিত্য ওকে যদি সত্যি সত্যিই আর চেনে তখন কি করবে সে? আদিত্যর ঘুমন্ত মুখের উপর ঝুঁকে আধশোয়া হয়ে বসে আছে নূর। হাতের কমল স্পর্শ বুলিয়ে যাচ্ছে আদিত্য মুখময়। চোখের নজরে চিন্তা, মায়া আর ভীতির মিশ্রণ। ভীতি আদিত্য তাকে যদি ভুলে যায় তা নিয়ে। যদি এই পরিবর্তিত নূরকে আর মেনে না নেয় সে, তাহলে কিভাবে বেঁচে থাকবে নূর? কিভাবে এই বোঝতুল্য জীবন বয়ে বেড়াবে সে? সেই হৃদয় দমানো ভাবনাটাই নূরকে আতঙ্কে সিটিয়ে দিচ্ছে। অবাধ্য চোখের জল বারবার বেরিয়ে আসছে বাঁধ ভেঙে। আবার আদিত্যর জন্য চিন্তা তাকে বিবশ করে দিচ্ছে। তার অসুস্থতা স্বস্তি দেয় না ক্ষণিকের জন্যেও নূরকে। সেই মুহূর্তে সব ভুলে শুধু আদিত্যর সুস্থতাই কামনা করে সে। আদিত্যকে বাসায় আনা হয়েছে মিনিট 30 হল। তখন থেকেই তার কাছ থেকে 1 সেকেন্ডের জন্যেও নড়েনি নূর। যেন আদিত্য চোখ খুলে নূরকে না দেখলেই বুঝি তাকে ভুলে যাবে, এমনটাই ভীতি নূরকে আদিত্যর কাছ থেকে সরতে দিচ্ছে না। আদিত্যর কপালে কপাল ঠেকিয়ে আছে সে। কিছুক্ষণ পর আদিত্যর শরীরে মৃদু নরমচরণ অনুভব করল নূর। কপাল থেকে মাথা একটু উঠিয়ে আদিত্যর মুখের দিকে তাকালো উদ্বিগ্ন চোখে। কপাল কুঁচকে ধীরে ধীরে চোখ খুলে তাকালো আদিত্য। চোখের পর্দা সরতেই নূরের চিন্তিত মুখটা প্রতীয়মান হল তার নজরের সীমানায়। নজর কিছুক্ষণ ওভাবেই স্থির হল নজর। কেমন আনমনা তার নজর। অন্তর কাঁপছে নূরের। ভীতিতে ভরাট হয়ে যাচ্ছে তার দুচোখ। আদিত্য কি তাকে চিনতে পারছে নাকি পারছে না এই ভয়েই হৃৎপিণ্ড জমে যাচ্ছে তার। গলার মাঝে দলা পাকিয়ে আসছে কেমন। ভেজা বুক বিলল নূর। চোখের পানি আবারও নতুন উদ্যমে উপচে পড়তে চাচ্ছে যেন। ঠিক তখনই আদিত্য ঠোঁটের প্রশস্ত হাসি টেনে বলল, আরে অ্যাঞ্জেল। এভাবে কি দেখছ? নূরের মনে হল এতক্ষণ কেউ তার গলা চেপে ধরে নিঃশ্বাস আটকে রেখেছিল। আদিত্যর মুখে অ্যাঞ্জেল ডাক শুনতাই যেন তার আটকে রাখা নিঃশ্বাসটা ছাড়া পেল। চোখের পানি আবারও গড়াল। তবে এবার খুশির। চোখে জল আর ঠোঁটে খুশির হাসি। কান্না মিশ্রিত হাসি হেসে নূর ঝট আদিত্যর বুকে হামলে পড়ল। 2 হাতে জাপটে ধরে বুকে পড়ে কাঁদতে লাগল সে। ঘাবড়ে গেল আদিত্য। নূরের 2 বাহু ধরে তাকে বুকের উপর থেকে তোলার চেষ্টা করে উদ্বিগ্ন স্বরে বলল, অ্যাঞ্জেল, কি হয়েছে? কাঁদছ কেন? বলো আমাকে। নূর উঠল না, বরং আরও সর্বশক্তি দিয়ে খুব শক্ত করে জড়িয়ে ধরে লিপটে গেল আদিত্যর বুকের সাথে। যেন চামড়া ভেদ করে হৃৎপিণ্ডের ঢুকে যাওয়ার অদম্য ইচ্ছা। এদিকে আদিত্য চিন্তায় আকুল। বারবার ডেকে যাচ্ছে নূরকে। খানিক পর নিজেকে সামলে নিয়ে চোখের পানি মুছে নূর নিজেই মাথা তুলল। ঘাবড়ে যাওয়া আদিত্যর কপালে চুমু খেল, 2 গাল আর নাকের ডগায়ও চুমু ছোয়াল। নাকে নাক ঠেকিয়ে আদিত্যর গালে হাত বুলিয়ে
চোখে চোখ রেখে প্রশস্ত হাসি টেনে বলল, কিছু হয়নি হিরো। তোমার অ্যাঞ্জেল একদম ঠিক আছে। যতক্ষণ অ্যাঞ্জেলের হিরো তার কাছে আছে ততক্ষণ তার কিচ্ছু হতে পারে না। তুমি থাকবে তো সবসময় এভাবে আমার সাথে? কখনো দূরে সরিয়ে দিবে না তো? এই পর্যায়ে আদিত্য মুচকি হেসে নূরের কানের নিচে হাতের 4 আঙুল দিয়ে আর বৃদ্ধাঙ্গুল নূরের গালে রেখে নূরের মুখটা নিজের কপাল আর নাকের সাথে আরেকটু জোরালোভাবে লাগিয়ে নিয়ে বলল, এখন তোমার আমার চোখের মাঝে যে দূরত্ব আছে এটাই তো আমার মান্য না। আর তুমি দূরে সরিয়ে দেওয়ার কথা বলছ। সো তো ইহকালেও সম্ভব না অ্যাঞ্জেল। আদিত্যর দেহে প্রাণ থাকতে তার অ্যাঞ্জেলকে কেউ আলাদা করতে পারবে না তার থেকে। কেউ না। হাসি ফুটল নূরের চোখে মুখে। নূরের কপালে চুমু খেল আদিত্য। এবার সে নিজেই নূরকে বুকের জমিনে মিশিয়ে নিল। প্রশান্তির বহর বইল দুজনার মাঝে। একটু পর নূর আদিত্যর বুক থেকে উঠে বসে বলল, চলো গোসল করে ফ্রেশ হয়ে নাও, তারপর ডিনার করতে হবে। আদিত্য কেমন আলসেমি দেখিয়ে বলল, আর একটু শুয়ে থাকি না, ভালোই তো লাগছিল। আসো, আমার বুকে আসো। আদিত্য নূরকে কাছে টানার জন্য হাত এগুতে নিলেই নূর তার হাত খপ করে ধরে বলল, একদম না, অনেক শুয়ে থেকেছ। এখন উঠো। দিন দিন একদম আলসে হয়ে যাচ্ছ। চলো উঠো তাড়াতাড়ি। নূর আদিত্যর হাত টেনে ধরে উঠানোর চেষ্টা করছে, কিন্তু নাজুক নূর কি এই বিশালদেহী পুরুষটাকে তুলতে পারে? নূরের চেষ্টা অসফল হতে দেখে হো হো করে হাসতে লাগল আদিত্য। নূর ক্লান্ত হয়ে অসহায় কণ্ঠে বলল, এমন করছো কেন? উঠো না প্লিজ। গোসল করে খাবার খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে, যেতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। তোমাকেও আমার সাথে যেতে হবে। তুমি আমাকে গোসল করিয়ে দিবে। রাজি হলে বলো, তাহলে উঠছি আমি। না হলে এভাবেই পড়ে থাকব আমি। নূর হার মেনে নিল শেষমেশ। আদিত্যর কথা মেনে বলল, আচ্ছা ঠিক আছে চলো। আদিত্য বিস্তর হেসে ঝট করে উঠে নূরের সাথে ওয়াশরুমের দিকে এগুল। ওয়াশরুমে ঢুকে নূর বলল, টি শার্ট খোলো। আদিত্য 2 হাত উঁচু করে বাচ্চাদের মতো করে বলল, খুলে দাও। নূর অসহায় হাসল আদিত্যর বাচ্চামো দেখে। টি শার্টের নিচ থেকে ধরে উপর দিকে তুলে মাথা উপর দিয়ে বের করতে চাইল, কিন্তু নিজের থেকে লম্বা আদিত্যর উচ্চতার সামনে সে খাটো পড়ে গেল সে। তাই আদিত্য উপর থেকে ধরে নিজেই খুলে নিয়ে নিচে ফেলে দিল টি শার্ট। নূরের সামনে দৃশ্যমান হল আদিত্যর উন্মুক্ত চওড়া বুক আর সুঠাম দেহ। নজর যেন কেমন বেলাজ হল নূরের। অসভ্য নজর কেমন থমকে গেল। গলা শুকিয়ে আসছে হঠাৎই তার। অদ্ভুত শিহরিত অনুভূতিরা কেমন অপ্রস্তুত করে দিচ্ছে তাকে। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে নূর বালতি থেকে মগে করে পানি নিয়ে আদিত্যর কাঁধে ঢালল প্রথমে। তারপর শাওয়ার জেল ফোমে লাগিয়ে আদিত্যর হাতে, পিঠে আর বুকে ঘষে দিতে লাগল। আর আদিত্য দুষ্টুমি করে নিজের শরীরের ফেনা হাতে নিয়ে নূরের গায়ে ছিটিয়ে দিচ্ছে বারংবার। তার কাজে নূর মিছে বিরক্ত প্রকাশ করলেও তার মুখে ঠিকই হাসি ঝুলে আছো। আদিত্যও হাসছে দুষ্টুমি করে। তার দুষ্টুমি বেড়েই চলেছে। সে এবার অনেকখানি ফেনা হাতে নিয়ে নূরের কাঁধের খোলা জায়গায় মাখিয়ে দিল। নূরের মাঝে সহসাই কেমন মৃদু কম্পনের আবির্ভাব ঘটল যেন। তা আরও বৃহৎ হল আদিত্যর পরবর্তী ক্রিয়ায়।
যখন আদিত্য আরও ফেনা হাতে নিয়ে নূরের পেটের কাছ থেকে কামিজ একটু সরিয়ে পেটের উপর সেই ফেনা মাখিয়ে দিল, বিদ্যুৎ বেগে শিহরণ বয়ে গেল যেন নূরের সর্বাঙ্গে। জমাট বাঁধল সকল রক্ত কণাগুলি। কম্পিন ছড়ালো হাত পায়ের মাঝে। নিজের বেসামাল অনুভূতিগুলোকে লুকিয়ে কোনোরকমে নূর অসহায় কণ্ঠে বলল, কি করছো হিরো? এমন করলে গোসল করাবো কি করে? আদিত্যর ঠোঁটের কোণে দুষ্টু হাসি। সেই নূরের পেছনে হাত বাড়িয়ে শাওয়ারটা অন করে দিল হুট করে। শাওয়ারের পানি গায়ে পড়তেই শিউরে উঠল নূর। আদিত্য নূরের হাত ধরে টান দিয়ে নিজের আরও কাছে টেনে নিয়ে বলল, এইভাবে। নূর হকচকা কণ্ঠে বলল, আরে আরে কি করছো হিরো? ভিজে গেলামতো আমি। তো যাও। আমি একা কেন গোসল করব? দুজনেই গোসল করব একসাথে। বলতে বলতে আদিত্য নূরের কোমর পেঁচিয়ে ধরে তাকে আরও মিশিয়ে নিল নিজের সাথে। নিজেকে টিকিয়ে রাখতে নূরের দুহাত গিয়ে পড়ল আদিত্যর কাঁধে। ভিজতে লাগল দুজন শাওয়ারের ঝর্ণাধারায়। শীতল পানিতে ভিজে একাকার দুটি মানবদেহে। নূরের বেসামাল অনুভূতি তাকে আরও বিবশ করে দিচ্ছে যেন। নিঃশ্বাসের গতিবেগ হচ্ছে ভারী, এলোমেলো, ছন্নছাড়া হচ্ছে সর্বাঙ্গের ইন্দ্রিয়। আদিত্য তার দুষ্টুমি বজায় রেখে মাথা ঝাঁকিয়ে ভেজা চুলের পানিগুলো নূরের মুখের ছিটিয়ে দিল। তাতে যেন এবার নিঃশ্বাস আটকেই গেল নূরের। শিহরণের পীড়নে জমে গেল তার অঙ্গখানি। আদিত্যর নজর স্থির হল নূরের ভিজে মোহনীয় হওয়া মুখয়বে। শাওয়ারের পানি তার মাথা থেকে গড়িয়ে চোখের পলক বেয়ে ঠোঁটের উপর হয়ে থুতনির উপর দিয়ে নিচে গড়িয়ে যাচ্ছে। আদিত্যর নজরের শুভ্রতায় নেশার গাঢ় পারদ জমছে। মনে জাগছে নিষিদ্ধ বাসনা। আদিত্য নূরের থুতনির নিচে আঙুল রেখে থুতনি ধরে মুখটা উঁচু করে ধরল। চোখ বুজে ফেলল তৎক্ষণাৎই নূর। ভারী নিঃশ্বাস আরও বুঝি ভারী হল তার। কম্পনের মাত্রা হল তীব্রতর। শাওয়ারের পানি এবার বৃষ্টির ফোঁটার মতো ঝোড়ো ঝোড়ো করে পড়ছে নূরের চোখ, মুখ, ঠোঁটে। আদিত্যকে যেন মেরে ফেলছে নূরের এই মোহনীয় অবতার। নূরের এই জনজবে ভেজা অধর যুগল দেখে পানির মাঝে দাঁড়িয়ে থেকেও যেন আগুন লেগে যাচ্ছে তার ভেতর বাহিরে। ঝলসে যাচ্ছে তার বক্ষদেশ। নেশায় বিমোহিত আদিত্য ধীরে ধীরে তার মুখ নামিয়ে অগ্রসর হল নূরের সিক্ত অধর পানে। একসময় মিলিত হল অধরে অধর। সর্বাঙ্গে তড়িৎ গতিতে বিদ্যুৎ শিহরণ বয়ে গেল নূরের। কাটা দিয়ে উঠল প্রত্যেক লোমকূপে। আদিত্যর নেশা তাকে আরও চাহিদায় মাতাল করে দিল। সেই নূরের অধরের সুমিষ্ট স্বাদে নিজেকে ডুবাল গভীরভাবে। তীব্র কম্পনের তোড়ে নূরের টিকে থাকা দায় হয়ে গেল যেন। বিবশ হয়ে এলো তার সর্বশক্তি। দ্রবীভূত হয়ে বুঝি এখনই নিচে পড়ে যাবে সে। নিজেকে টিকিয়ে রাখতে তাই দুহাতে আদিত্যর কাঁধ খামচে ধরল নূর। এতটাই জোরে ধরল যে নখগুলো গেথে গেল চামড়ার মাঝে। তাতে ভ্রুক্ষেপহীন আদিত্য। নেশায় পাগল হয়ে যাচ্ছে সে। এক হাত নূরের কানের নিচ দিয়ে চুলের মাঝে দিয়ে আরেক হাত কোমরে আরও শক্ত করে ধরে সেভাবেই পিছিয়ে গিয়ে দেয়ালের সাথে লেগে গেল। অধর ছেড়ে আদিত্য এবার ধীরে ধীরে নেমে এলো গলায়, কাঁধে। নূরের গলা, কাঁধে অধর লেপটিয়ে বিবশ করে দিল তাকে। শিহরণের ঝড়ে বেসামাল নূর খামচে ধরল আদিত্যর চুলের গোছা। কম্পনের বশবর্তী নূর এতটাই জোরে ধরল যে আদিত্য হঠাৎ মাথায় যন্ত্রণা অনুভব করল। নূরকে ছেড়ে দিয়ে দুই হাতে মাথা ধরল সে। তার চোখে মুখে ব্যথার ছায়া দেখা গেল।
মাথা ধরে কেমন ঢুলতে লাগল সে। আতকে উঠল নূর। সে আদিত্যকে ধরে উদ্বিগ্ন স্বরে বলল, কি হয়েছে হিরো? এমন করছো কেন? আদিত্য ব্যথাতুর কণ্ঠে বলল, জানি না, হঠাৎ মাথা যন্ত্রণা করছে অনেক। নূর বুঝতে পারল আদিত্যর মাথার সমস্যা বেড়েছে হয়তো। অ্যাক্সিডেন্টে আদিত্য মাথায় আঘাত পেয়েছিল, সে কারণেই আরও বেশি অসুস্থ হয়ে পড়ে সে। নূর শাওয়ার বন্ধ করে আদিত্যকে শরীর মুছিয়ে দিয়ে তাকে ড্রেস চেঞ্জ করতে বলে বাইরে গেল সে। ড্রেস চেঞ্জ হলে নূর তাকে ধরে দ্রুত রুমে নিয়ে বিছানায় শুইয়ে দিল রেস্ট করতে। তারপর সেও গিয়ে কাপড় পাল্টে নিল। কাপড় পাল্টে আবার বাইরে এসে দেখল আদিত্য চোখ বুজে শুয়ে আছে। নূর আর ডাকল না আর তাকে। কিছুক্ষণ আরাম করলে মাথা ব্যথা হয়তো কমবে তার। ভীষণ অপরাধবোধ হচ্ছে তার। তখন ওভাবে চুল খামচে না ধরলে এমন হতো না। সেই মুহূর্ত মনে পড়তেই হঠাৎ লাজে রাঙা হল নূরের মুখব। ড্রেসিং টেবিলের আয়নার সামনে এসে দাঁড়ালে নিজের দিকে তাকাতেই যেন লজ্জায় মরে যাচ্ছে সে। আয়নায় দেখতে পেল তার ওষ্ঠদ্বয় লাল হয়ে কেমন ফুলে আছে। লজ্জায় সাথে সাথে দুই হাতে নিজের মুখ ঢেকে ফেলল নূর। আজ আর আয়নায় তাকাবে না সে। রাত তখন প্রায় 12টা পেরিয়ে। আবির বিছানায় উপুর হয়ে হাত পা ছড়িয়ে জানপ্রাণ ছেড়ে ঘুমে কাদা কাদা তখন। আদিত্যর বাড়ি ফেরার পর থেকে এই বাড়িতেই থাকে সে। কখন কি ইমার্জেন্সি পড়ে যায় তাই আদিত্য পুরোপুরি ঠিক না হওয়া পর্যন্ত আবির এ বাড়িতেই থাকবে। নিচের লিভিং রুমের সাথে লাগাওয়া রুমে মাত্রই আরামে ঘুমে পড়েছিল সে। হঠাৎ কানে কেমন থেকে থেকে ঝনঝন আওয়াজের শব্দ এলো। কয়েকবার এমন শব্দ আসার পর ঘুম ভেঙে গেল আবিরের। তার কেমন খটকা লাগল মনে। এতরাতে তো সবাই ঘুমিয়ে পড়েছে, তাহলে শব্দ কিসের আসছে? বাসায় চোরটোর ঢোকেনি তো? বিষয়টা খতিয়ে দেখতে আবির ধীরে ধীরে উঠে রুমের বাইরে এলো। বুঝতে পারল শব্দটা রান্নাঘর থেকে আসছে। চোর তাহলে রান্নাঘরে। শালা খাও চোর। আজ তোর একদিন কি, আমার লাঠি যতক্ষণ আস্ত থাকে। আমার বন্ধুর বাড়ি চুরি করা। এই আবির দা সুপারহিরো থাকতে কখনোই তা সম্ভব না। আজ যদি তোর 24 গোষ্ঠীর নাম না ভুলিয়ে দিছি তো আমার নামও আবির না। আবির এদিক ওদিক তাকিয়ে চোরকে প্রহার করার জন্য হাতিয়ার খুঁজতে লাগল। তেমন কিছুই পেল না সে। শেষমেশ ডাইনিং টেবিলের একটা ফ্রাই প্যান দেখতে পেল। আপাতত সেটাই হাতিয়ার হিসেবে হাতে তুলে নিল সে। ফ্রাই প্যানের গাটিটা দুই হাতে শক্ত করে ধরে গোল অংশটা উপর দিকে তুলে চোরকে মারার উদ্দেশ্যে তাক করে রান্নাঘরের দিকে এগুলো। খুব আস্তে আস্তে পা টিপে টিপে এগুলো সে। রান্নাঘরের দরজায় এসে ভেতরে এক পুরুষ অবয়বকে দেখতে পেল সে পেছনে থেকে। চোরকে মারার উদ্দেশ্যে সে এবার ফ্রাই প্যানটা আরো উঁচু করে চোরের দিকে নিয়ে যেতে যেতে চিল্লিয়ে বলল, ইয়া আলী। তার চিল্লানোর শব্দ শুনেই সামনে থেকে বিহান তড়িৎ গতিতে ঘুরে তাকিয়ে তার দিকে ধেয়ে আসতে থাকা হাতিয়ার দেখে সেও দুই হাত উঁচু করে জোরে চিৎকার করে উঠল, আ। আর তার হাতে থাকা ফোনের টর্চের আলো এসে লাগল আবিরের মুখে। ফ্রাই প্যান একেবারে বিহানের মুখের কাছে ছুঁই ছুঁই। সেই মুহূর্তে আবির তার হাতের ব্রেক কষল। চোরের জায়গায় বিহানকে দেখে ভ্যাবাচেকা খেয়ে গেল সে। ভ্রু কুঁচকে বলল, বিহাইন না তুই? এতরাতে তুই এখানে কি করিস? শালা আরেকটু হলেই তো মাথা বাঙ্গি ফাটা করে দিতাম। আর তুই এমন চোরের মতো এখানে করছিসটা কি? ভাবি খাইতে দেয় নাই তোরে,
নাকি ঘর থাইকা লাথি মেরে বের করে দিছে? আরে আমারে কইতে দিবি তুই? কহন থাইকা নিজেই কইয়া যাইবার লাগছছ? আরে হালা আমারে বাইর কইরা দিব কেলা? তাহলে এত রাতে এখানে কি পেতনির সাথে লুঙ্গি ডান্স করতে এসেছিস? কি করছিস তুই এখানে? আরে আছলে হঠাৎ হিয়ার বিরিয়ানি খাইবার মন চাইছে। এই সময়ে মায়াগো হঠাৎ হঠাৎ আজব ছক জাগে, তাই ওর জন্য বিরিয়ানি রান্না করতাছিলাম আমি। তোর লাইট কেন বন্ধ রেখেছিস? আসলে কেউ যাতে ডিস্টার্ব না হয় লাইট জ্বালাই নাইকা। বাহ, কত মহৎ তুই! আর আমি তো ঘুমের ঘোরে এখানে পাজামা পার্টি করতে এসেছি, তাই না? আচ্ছা বাদ দে। তা তুই কি জানিস বিরিয়ানি কেমনে রাঁধতে হয়? নাকি বিরিয়ানির জায়গায় খাটা রাঁধছিস? পারি তো না অত ভালো, তাও চেষ্টা করতাছি। বউ আমার বাচ্চার জন্য কত কষ্ট করতাছে, আর আমি এইটুক না পারলে কেমন পুরুষ হইলাম? বাহরে আমার পুরুষের কথা। তা ডায়লগ বাজি করবি নাকি কিছু কামও করছস? আরে না পারলে ইউটিউব মামা বইসা আছে কিসের লাইগা? তোর মতো অবলা স্বামীর জন্যই তো ইউটিউব। আরে জানি, মাগার বাছার ওয়াইফাই লাইনে ছমছা হইছে, নেট নাই অহন। লে হালুয়া, তাইলে তো হইছেই। আচ্ছা চল, আমি তোর হেল্প করছি। তুই পারোছ? আবিরের পারা লাগে না, আবির পয়দাগতই সব কাজে পারদর্শী। এক কাজ কর, আগে চুলাতে কড়াই দে, তারপর তেল দে। কি তেল দিমু? কেরাসিন তেল দে। আব্বে হালা রান্নার তেল দিবি আর কোনো তেল? আচ্ছা, কতখানি দিমু? দেখ, তেল চালের পরিমাণ মতো দিতে হইব। চাল 1 কেজি হলে তেল 1.5 কেজি। সিম্পল হিসাব। তুই কি তেলের হিসাব বলছিস না পানির হিসাব? আরে তেল আর পানি আমার কাছে দুটোই একসমান মূল্যবান। জাস্ট বিকজ তেলের দাম বেশি আর পানির দাম কম বলে তাদের সাথে কম বেশি করা হবে। আমি আবার জিনিসের মাঝে বৈষম্য পছন্দ করি না, তাই তেল আর পানির নিয়মও এক। আচ্ছা দিলাম, তারপর কইতে থাক। হ্যাঁ, এবার তেলে পেঁয়াজ কুচি দে, তার মধ্যে লবণ, মরিচ, হলুদ এগুলো দে। কতটুকু করে দিব? আরে বললাম না, আমি জিনিসের মাঝে বৈষম্য পছন্দ করি না। সব 1.5 কেজি করে দিবি, না কম না বেশি। তারপর দেখ কি টেস্টি বিরিয়ানি হয়। খাইতে খাইতে তোর আঙুলও খেয়ে ফেলে দিবে। আমার কথা আবার বলিস না, আমার আবার ক্রেডিট একদম পছন্দ না। মাগার আমার জানি সন্দেহ হইতাছে। বিরিয়ানিতে তো কোনো হেলদোল দেখি না। কিছুই তো হয় না, আবির ভালো করে পর্যবেক্ষণ করে বলল। আব্বে আবালের ঘরের আবাল। গ্যাস কি তোর নানা শ্বশুরের ভূত আইসা জ্বালাইব? কি কষ গ্যাসও আবার জ্বালান লাগে নাকি? হেইডা তো জানতামই না। তা জানবি ক্যা? হালা তোর মতো বিশ্ব আবালে ভাবিরে পোয়াতি কেমনে করলো, হেইডাই বড় আশ্চর্যের বিষয়। চল এখন গ্যাস জ্বালা। বিহান দিয়াশলাইয়ের কাঠি জ্বালিয়ে এক প্রকার ছুঁড়ে মারল চুলার দিকে। সে কাঠি চুলোয় না গিয়ে পড়ল তেল ভর্তি কড়াইয়ের মাঝে, আর সাথে সাথে ধপ করে আগুন জ্বলে উঠল কড়াইয়ের মাঝে।
ধপ করে আগুন জ্বলায়, আগুনের শিখা এসে লাগলো আবির, বিহানের মুখে। বেচারাদের মুখ পুরো পোড়া বেগুনের মতো হয়ে গেল। বিহান ক্ষিপ্ত চোখে তাকালো আবিরের দিকে। আবির বলল, আমার কি দোষ? আগুন জ্বালাতে পারিস না, আবার আইছে বিরিয়ানি রাঁধতে। বিহান দাঁত কিরমির করে বলল, আবিরের বাচ্চা। অবস্থা বেগতিক দেখে আবির এক ছুটে দৌড়ে পালালো রান্নাঘর থেকে। বিহানও দৌড়ে এলো তার পিছে পিছে। তাদের দৌড়াদৌড়ির মাঝে হিয়া বেরিয়ে এলো রুম থেকে। ওদের এই অবস্থা দেখে বলল, আরে কি করছো তোমরা? এতরাতে দৌড়াদৌড়ি করছো কেন? বিহান হিয়ার সামনে গিয়ে অপরাধী গলায় বলল, সরি হিয়া, আমি তোমার একখান আবদারি পূরণ করবার পারলাম না। বিরিয়ানি রাঁধতে পারি নাইক্কা। হিয়া মুচকি হেসে বলল, আরে সরি বলছো কেন? তুমি চেষ্টা করেছ এই অনেক। এসো আমি নিজেই রাঁধছি। না না, তুমি রাঁধবা না। তুমি শুধু পাশ থাইকা আমারে কইয়া দাও। আমিই রান্নু। আমার বউয়ের লাইগা এইটুকু করতে না পারলে কেমন জামাই হইলাম। আচ্ছা ঠিক আছে চলো। বিহান হিয়ার কাঁধ জড়িয়ে ধরে ওকে নিয়ে রান্নাঘরের দিকে গেল। ওদের দিকে তাকিয়ে মুচকি হাসল আবির। হঠাৎ তার যেন খুব করে মনে পড়ল আহানার কথা। রুমে এসে ফোন দিল আহানাকে। আহানা ফোন রিসিভ করে বলল, এতরাতে কিছু হয়েছে? হ্যাঁ হয়েছে তো। কিসশূন্যতা রোগটা বেড়েছে আমার। ফতাফত এক হালি স্ট্রবেরি ফ্লেভারের কিস দে আমাকে, না হলে সুস্থ হব না। অনেক জোরসে কিস দিবি। একদম ফোনের ভেতর থেকে যেন ঠোঁট বেরিয়ে এসে আমার গালে ঠাস ঠাস করে লাগে। সরি, দিস সার্ভিস ইজ নট এভেলেবল হিয়ার। ট্রাই দিস অ্যাট সামওয়ার ইলস। দেখ এটা আমার মহত্ব যে আমি তোকে বলছি। আমি তো চাইলেই যে কাউকেই বললে কিসের বস্তুয়া ঢেলে দিত, কিন্তু আমি সবার প্রথম তোকে সুযোগ দিয়েছি। উইয়ে একটা কথা আছে না, চ্যারিটি বিগানস অ্যাট হোম। তেমন আমাকে কিস করার মতো সুবর্ণ সুযোগ তোকেই প্রথম দিয়েছি। এটাকে নিজের সৌভাগ্য ভেবে এখনই কিস করতে করতে ফোনের স্ক্রিন ফাটিয়ে ফেলা উচিত তোর। আমিও আপনার মতো মহৎ ব্যক্তি হওয়ার পথে চলতে চাই। তাই আমার সুযোগটা আমি অন্যদের জন্য স্যাক্রিফাইস করলাম, আমার কষ্ট হলেও সয় নিব। আপনি বরং অন্যদেরকেই সুযোগটা দিন। ওকে, গুড নাইট। বলেই ফোন কেটে দিল আহানা। ফোনের দিকে চোখ বুলিয়ে নীরব হাসল আবির। বিড়বিড় করে বলল, চালাক হয়ে যাচ্ছি সান্নি। তবে ব্যাপার না, কিস তো আমি নিয়েই ছাড়ব তোর কাছ থেকে। চলবে।